গত 50 বছরে যত যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি বিধ্বংসী যুদ্ধ হলো 1980 সালের ইরান এবং ইরাকের যুদ্ধ, যা দীর্ঘ 8 বছর ধরে চলেছিল। এবং এই যুদ্ধের একটি ভয়ঙ্কর পরিণতি পুরো মধ্যপ্রাচ্যের উপরেও পড়েছিল। আর বর্তমানেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে যুদ্ধের আগুন বইছে, যেমন হামাসের সাথে ইসরায়েলের লড়াই, ইরানের সাথে ইসরায়েলের লড়াই, 1991 সালের গালফ ওয়ার, সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণ, সমস্ত কিছু শুরুটাই হয়েছিল এই ইরান ইরাক যুদ্ধের মধ্য দিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইরান ইরাক যুদ্ধ কেন হয়েছিল, যুদ্ধ চলাকালীন কোন দেশের অঞ্চল দখল করেছিল, আমেরিকা, রাশিয়া, চীন, কুয়েত, সৌদি আরব, ইসরায়েল, এদের মধ্যে কোন দেশ ইরাককে সাহায্য করেছিল এবং কোন দেশ ইরানকে সাহায্য করেছিল, এবং অবশেষে যুদ্ধের শেষ পরিণতিটা কি হয়েছিল। 1953 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক মোহাম্মদ মুসাদেককে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরিয়ে পাপেট সরকার মোহাম্মদ রেজা শাহ পাহলেভিকে ইরানের রাজা বানিয়েছিল, যে একরকম আমেরিকার হাতের পুতুল ছিল। কিন্তু শাহের দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শাসনের বহু বছর পর 1979 সালে ইরানের মানুষ এই পশ্চিমা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত রাজার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনে নামে, আর ইরানের মধ্যে ইসলামিক বিপ্লব শুরু হয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে লাখ লাখ মানুষ পুরো দেশে প্রতিবাদ শুরু করে। সাধারণ জনগণের পাশাপাশি সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আয়াতুল্লাহ খোমেনি দ্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন অর্থাৎ IRGC বাহিনী গঠন করেন। সমস্ত দিক দিয়ে এই আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যে শেষমেশ 11 ফেব্রুয়ারি 1979 সালে মোহাম্মদ রেজা শাহ পাহলেভিকে ক্ষমতা থেকে সরিয়ে তার জায়গায় আয়াতুল্লাহ খোমেনি ইরানের নতুন শাসক হন। ক্ষমতায় আসার পর আয়াতুল্লাহ খোমেনি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষিত সামরিক বাহিনীকে ভেঙে দিয়ে মূল কর্মকর্তাদের জেলে ভরে দেয় এবং কয়েকজনকে ফাঁসিও দেওয়া হয়। তারপর থেকেই ইরান পুরো শিয়া ধর্মগুরুদের দ্বারাই পরিচালিত হতে শুরু করে। ইরানের আগের শাসক মানে মোহাম্মদ রেজা শাহ পাহলেভি পুরোপুরি আমেরিকার কথাই মেনে চলত। যেহেতু ইরানের ক্ষমতা থেকে সে চলে গেছে, তাই আমেরিকার প্রভাবও এবার ইরানের উপর থেকে শেষ হয়ে যায়। এরপর এই বিপ্লবের প্রভাব আস্তে আস্তে বাকি দেশগুলোতেও ছড়িয়ে পড়তে থাকে, যেমন সৌদি আরব, লেবানন, কুয়েত এবং ইরাকের মতো আরব দেশগুলোতেও আয়াতুল্লাহ খোমেনি তার রেকর্ডিং করা ভাষণ রেডিওর মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে প্রচার করতে থাকেন। তিনি মানুষদের বোঝাতে থাকেন যে পশ্চিমাবাদী শাসকদের সরিয়ে ইসলামিক শাসন ব্যবস্থার সূচনা করা হোক। ব্যাপারটা পাশের দেশের শাসকরা একেবারেই পছন্দ করেনি, এমনকি এটা শুনে সৌদির রাজাও ভয় পাচ্ছিল যে যদি ইরানের মতো একটি বিপ্লব এখানেও শুরু হয় তাহলে তার গদিও উল্টে যেতে পারে। এদিকে ইরাকে শিয়া মুসলমানদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তাদের উপর শাসন করছিল সুন্নি শাসক সাদ্দাম হোসেন। তাই এই ব্যাপারটা নিয়ে সাদ্দাম হোসেনও একটু চিন্তিত হয়ে পড়ে। ইরানি বিপ্লবের প্রভাবে ইরাকের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ জনগণ তার বিরুদ্ধেও আন্দোলন করতে পারে, কিন্তু এই বিপ্লবের সুযোগে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করার একটা ভয়ঙ্কর প্ল্যান করছিল। এবার এই মানচিত্রের দিকে একটু লক্ষ্য করুন। ইরান এবং ইরাকের বর্ডারের মাঝখান দিয়ে সাত আল আরব নামে একটি নদী বয়ে গেছে। এই জলপথটি পারস্য উপসাগর দিয়ে এই দুটো দেশেই প্রবেশ করার খুবই গুরুত্বপূর্ণ একটি পথ। এই জলপথ দিয়েই উভয় দেশই বিশ্বের বাকি অংশে তাদের তেল রপ্তানি করে। এই নদীটি ব্যবহার করার জন্য ইরান ইরাককে ট্যাক্স দিত এবং তাদের জাহাজে ইরাকের পতাকা লাগিয়ে রাখত। কিন্তু যখন মোহাম্মদ রেজা শাহ পাহলেভি ইরানের শাসক ছিলেন, তখন সে কোনো রকম ট্যাক্স না দিয়ে জাহাজে ইরাকের পতাকা না লাগিয়েই এই নদীটি ব্যবহার করতে শুরু করে। আর তাদের জাহাজগুলোর উপর ইরাক যাতে আক্রমণ না করে তাই সুরক্ষা দেওয়ার জন্য ইরান তেলবাহী জাহাজগুলোর সাথে যুদ্ধ বিমানও পাঠাতো। যেহেতু এই সময় ইরাকের মিলিটারি অনেকটাই দুর্বল ছিল, তাই তারা কিছুই করতে পারেনি। এমনকি 1975 সালে বাধ্য হয়ে আলজিয়ার্স এগ্রিমেন্টের মাধ্যমে ইরাক ইরানকে ট্যাক্স ছাড়াই এই সাত আল আরব নদীটি ব্যবহার করতে পারমিশন দেয়। ইরাক এই চুক্তিটিকে অপমানের চোখে দেখে এবং সাদ্দাম হোসেন এই অপমানেরই বদলা নেওয়ার জন্য অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল। যেহেতু 1979 সালে ইসলাম
ইসলামিক বিপ্লবের জন্য ইরানের মধ্যে আগের সরকারের পতন হয়েছে, আমেরিকার সাপোর্টও আর নেই, আর পাশের আরব দেশগুলো এখন ইরানের বিরুদ্ধে, তাই এটাই ইরানে আক্রমণ করার উপযুক্ত সুযোগ। সাদ্দাম মনে করেছিল যে যদি সে ইরানে আক্রমণ করে তবে পুরো আরব রাষ্ট্র তাকে সমর্থন করবে এবং সে একদিক দিয়ে এই পুরো আরব রাষ্ট্রের নেতা হয়ে উঠবে। তো সাদ্দাম হোসেন এবার যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ইরাকের সামরিক শক্তি বাড়াতে থাকে। রাশিয়া এবং ফ্রান্স থেকে প্রায় 2350টা ট্যাঙ্ক এবং আর্মার ভেহিকেল কেনে। এছাড়াও সোভিয়েত ইউনিয়ন থেকে প্রায় 300টা রাশিয়ান ফাইটার জেটও কেনে। মাত্র এক বছরের মধ্যেই ইরাকের সৈন্য সংখ্যা হয়ে যায় প্রায় 2,42,000। সমস্ত প্রস্তুতি নিয়ে 22শে ডিসেম্বর 1980 সালে ইরাকি বিমান বাহিনী ইরানের বিমান ঘাঁটিতে আক্রমণ করে। পাশাপাশি প্রায় 10,000 ইরাকি সৈন্য বাসরা পার হয়ে দক্ষিণ ইরানে প্রবেশ করে। অন্যদিকে ইরানের কাছে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে, যা আমেরিকা রেজা শাহ পাহ্লভীর শাসনকালে ইরানকে দিয়েছিল। তো ইরানি বিমান বাহিনীও এবার পাল্টা আক্রমণ করে, ইরাকি তেল ক্ষেত্রগুলোতে বোমা ফেলে দেয়। আস্তে আস্তে এই যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং অনেক বিদেশি শক্তিও এই যুদ্ধে যুক্ত হয়। প্রথমে প্রবেশ করে ইসরায়েল। ইসরায়েল চায় যে এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকুক, কারণ উভয়ই ইসরায়েলের বিরোধী পক্ষ। কিন্তু ইসরায়েল ইরাকের কাছ থেকেই একটু বেশি বিপদ আশঙ্কা করছিল, তাই ইসরায়েল গোপনে ইরানকে অস্ত্র সরবরাহ করতে থাকে। যদিও ইরানি বিপ্লবের পরে ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও ইসরায়েল ইরানকে অস্ত্র সরবরাহ করছিল, কারণ ওই যে বলে না, শত্রুর শত্রু মানে আমার বন্ধু। অন্যদিকে সৌদি আরব এবং কুয়েত ইরাককে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করছিল। তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদের আশঙ্কা ইরানি বিপ্লব, এবং তারা যে কোনোভাবে এই ইরানি শিয়া রেজিমকে ধ্বংস করতে চায়। পূর্ব দিক থেকে চীনও এই যুদ্ধের ওপর নজর রাখছিল। চীন প্রথমে ঘোষণা করে যে তারা নিরপেক্ষ থাকবে, কিন্তু গোপনে তারা ইরাক এবং ইরান দুটো দেশকেই অস্ত্র বিক্রি করছিল এবং পরবর্তীকালে ইরানের সবথেকে বড় অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে। 1981 সালের শেষ পর্যন্ত, মানে পুরো এক বছর, এই যুদ্ধ সীমান্ত অঞ্চলে চলতে থাকে। কখনো ইরাক অগ্রসর হয়, আবার কখনো ইরানি বাহিনী ইরাকি সেনাবাহিনীকে পিছিয়ে আসতে বাধ্য করে। অন্যদিকে জাতিসংঘ যে কোনোভাবেই এই যুদ্ধকে বন্ধ করার চেষ্টা করে, যাতে করে এই যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ বিঘ্নিত না হয়। এই সময় সাদ্দাম যুদ্ধবিরতির জন্য রাজি হলেও খুমেনি কিন্তু রাজি হননি, কারণ এই যুদ্ধ এখন খুমেনি সরকারের জন্য প্রয়োজন হয়ে পড়েছে। এই যুদ্ধের জন্যই ইরানের সমস্ত জনগণ খুমেনিকে সমর্থন করছে। খুমেনির একটাই দাবি যে যুদ্ধ তখনই বন্ধ হবে যখন সাদ্দাম হোসেন প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেবে, যা সাদ্দাম হোসেনের পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব। ফলে ইরান সম্পূর্ণ আক্রমণাত্মক অবস্থায় চলে যায়। এই দিকে ইরাকি সেনাবাহিনীর ইরানের পশ্চিম দিকে থাকা জাগ্রস পর্বতমালার কারণে ইরানের ভেতরে ঢুকতে পারছিল না। উপরন্তু ইরান পাল্টা আক্রমণ করে এবং ইরাকি সেনাবাহিনীকে পেছনে ঠেলতে ঠেলতে এবার ইরাকের মধ্যে ঢুকে যায়। 1982 সালের মধ্যেই ইরানি সেনাবাহিনী ইরাকের গুরুত্বপূর্ণ একটি শহর বাসরায় পৌঁছে যায়। যদি ইরান বাসরা পুরোপুরি দখল করে নেয়, তাহলে ইরাকের তেল সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সাদ্দাম হোসেন কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং পাশের আরব দেশের কাছে ও আমেরিকার কাছে সাহায্য চায়। আমেরিকা আগে থেকেই এই যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করার একটা সুযোগ খুঁজছিল, তাই সে তৎক্ষণাৎ সাদ্দামের আবেদন মেনে নেয় এবং স্যাটেলাইট ও গোয়েন্দাকে কাজে লাগিয়ে ইরানি সেনাবাহিনী সমস্ত গতিবিধি ইরাককে জানাতে থাকে। এবার এই যুদ্ধে আরেকটি বড় ক্ষমতার প্রবেশ ঘটে, সেটি হলো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন এই সময় আফগানিস্তানে তালেবান বিপ্লবকে দমন করার জন্য যুদ্ধ করছিল। এর মধ্যে ইরানি শিয়া বিপ্লব আফগানদের জন্য একটি অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই সোভিয়েত ইউনিয়নও এবার ইরাককে অস্ত্র সরবরাহ করতে শুরু করে। বিশ্বের দুটি সুপার পাওয়ার, যারা একে অপরের সবথেকে বড় বিরোধী, তারা এই যুদ্ধে একসঙ্গে একই দেশকে সমর্থন করছে। বাসরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এখানে ইরাকি বাহিনীর সংখ্যা কম ছিল, তাই ইরানি সৈন্যদের আটকানোর জন্য তারা বড় বড় গর্ত খনন করে, কাঁটাতারের বেড়া তৈরি করে এবং বাসরার চারপাশে পুরো অঞ্চলে মাটির নিচে বোমা বিছিয়ে দেয়, যার ফলে হাজার হাজার ইরানি সৈন্য মারা যায়। ইরান বাসরা দখল করতে সক্ষম না হলেও এই যুদ্ধে সাদ্দাম হোসেনের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে যায়। এইবার এই যুদ্ধে অংশগ্রহণ করে ইরাকের উত্তরাঞ্চলের বসবাসকারী কুর্দি জনগণ।
কুর্দি ইরাকের উত্তরাঞ্চলের একটি সংখ্যালঘু গোষ্ঠী, যারা বহু বছর ধরে সাদ্দাম হোসেনের সরকারের দ্বারা শোষিত হয়ে আসছে। ইরাকের সরকার যেহেতু এই সময় কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সাদ্দাম হোসেনের শাসন থেকে বেরিয়ে আসার একটা সুযোগ খুঁজছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে কুর্দি জনগণ ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে এবার বিদ্রোহ শুরু করে, আর এই বিদ্রোহে ইরানও তাদের সাহায্য করছিল। সাদ্দামের সেনাবাহিনী উত্তর দিকে কুর্দিদের বিরুদ্ধে এবং পূর্ব দিকে ইরানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। তো এখন দুই দিক থেকে ইরাকের ওপর আক্রমণ হচ্ছিল। 1985 সালে এই যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করে। কুর্দিরাও এখন শক্তিশালী হয়ে উঠেছে, তাই তাদের দমন করার জন্য সাদ্দাম এমন একটি পদক্ষেপ গ্রহণ করে যা কেউ কল্পনাও করতে পারেনি। সাদ্দাম কুর্দি এবং ইরানি সেনাবাহিনীর ওপর রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা করতে শুরু করে। ইরাক এই সমস্ত রাসায়নিক অস্ত্র আমেরিকার কাছ থেকেই কিনেছিল। এই আক্রমণের ফলে প্রায় 16,000 লোক মারা যায়, যার মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ। ইরানও পাল্টা বাগদাদের ওপর মিসাইল হামলা চালায়, তাতেও অনেক মানুষ মারা যায়। এই সমস্ত কিছু দেখার পরও আমেরিকা কিন্তু চোখ বন্ধ করে বসেছিল। আসলে আমেরিকা এই দুটো দেশের সাথেই ডবল গেম খেলছিল। একদিকে আমেরিকা ইরাককে রাসায়নিক অস্ত্র সরবরাহ করছে, আবার অন্যদিকে তারা ইরানকেও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। আর এর পেছনে ছিল মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। সে ইরান এবং ইরাককে অস্ত্র বিক্রি করে যে অর্থ পাচ্ছিল, সেই অর্থ দিয়ে নিকারাগুয়ায় একটি কমিউনিস্ট বিরোধী মিলিশিয়া গোষ্ঠী চালাচ্ছিল, যা পরে ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে পরিচিত হয়ে ওঠে। তো এই অবস্থায় প্রায় 3 বছর কেটে যায় এবং 1988 সালে ইরান এবং ইরাক পারস্য উপসাগরে একে অপরের তেল ট্যাঙ্কারগুলোকে আক্রমণ করতে থাকে। এই অবস্থায় কুয়েত আমেরিকার কাছে সাহায্য চায়, তারা যেন কুয়েতের তেল ট্যাঙ্কারগুলোকে এই হামলা থেকে রক্ষা করে, এবং এই অনুরোধে আমেরিকা পার্সিয়ান গালফে তাদের নৌবহর মোতায়েন করে। ঠিক তখনই উত্তর দিকে ইরানি সেনাবাহিনী এবং কুর্দিশ যোদ্ধারা একত্রে ইরাকের হালাবজা শহর দখল করে নেয়, কিন্তু এর জবাবে ইরাকি সেনাবাহিনী এই পুরো শহরে রাসায়নিক হামলা করে। এই আক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে প্রায় 50,000 থেকে 1 লক্ষের কাছাকাছি লোক মারা যায়, যার মধ্যে প্রায় 90% ছিল সাধারণ মানুষ, যা ইরানের মানুষদের মধ্যে এবার আতঙ্ক ধরিয়ে দেয়। যদি এরপর ইরাক ইরানি শহরগুলোতে রাসায়নিক হামলা করে, তাহলে পুরো ইরান শেষ হয়ে যাবে। তাই আয়াতুল্লাহ খুমেনির ওপর এই যুদ্ধ শেষ করার জন্য অনেক চাপ আসতে থাকে, কারণ 8 বছর ধরে এই যুদ্ধ চলছে। ইরানের অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং প্রায় 10 লাখ মানুষ মারা গেছে। এই অবস্থায় ইউনাইটেড নেশনও উভয় দেশের উপর যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে। এর মধ্যেই 1988 সালে আমেরিকান যুদ্ধজাহাজ একটি ইরানি যাত্রীবাহী বিমানকে মিসাইল দিয়ে আক্রমণ করে, যার ফলে ইরানের প্রায় 290 জন যাত্রী মারা যায়। যদিও আমেরিকা বলে যে ভুল করে তারা ওই বিমানে আক্রমণ করেছিল, এবং এর জন্য প্রেসিডেন্ট রেগান নিহত যাত্রীর পরিবারের কাছ থেকে ক্ষমাও চায়, এমনকি তাদের ক্ষতিপূরণও দেওয়া হয়। কিন্তু এই ঘটনার কিছুদিন পর আমেরিকা ওই যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে পদক দিয়ে সম্মানিত করে, যেটা দেখে ইরান স্পষ্টই বুঝতে পারে ওই আক্রমণটা আমেরিকার কোনো ভুল নয়, ওটা একটা প্ল্যান ছিল। তাই ইরানের মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে যে এখন আমেরিকাও এই যুদ্ধে তাদের বিরুদ্ধে যেতে পারে। তাই আয়াতুল্লাহ খুমেনির উপর যুদ্ধবিরতির চাপ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত 20 আগস্ট 1988 সালে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘটে এবং সীমান্তে কোনো পরিবর্তন ছাড়াই এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়।